প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, পরিবেশগত ভারসাম্য নিরূপণের প্রশ্নে ব্যাংকের কি করণীয় সেটি নানাভাবে প্রশ্ন জাগতে পারে। বৈশ্বিকভাবে অন্যান্য দেশগুলো যেখানে পরিবেশগত ভারসাম্য নিরূপণের প্রশ্নে রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তি উদ্যোগে কিংবা বেসরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নানাবিধ ভূমিকা রয়েছে, কিন্তু এই ভূমিকার সাথে ব্যাংকগুলোও কিন্তু পিছিয়ে নেই। ব্যাংকগুলো নানাভাবে ব্যক্তি বা মানুষকে বা জনগণ কিংবা গ্রাহককে অনুপ্রাণিত করছে, উদ্দীপ্ত করছে, পাশাপাশি এখানে অর্থায়নের যে প্রসঙ্গ রয়েছে সেই বিষয়টিকে একটি সেবার আকার নিয়ে বা একটি সেবা হিসাবে উপস্থাপন করে মানুষকে বা গ্রাহককে সম্পৃক্ত করা এবং পরিবেশগত অর্থাৎ টেকসই বনায়ন এবং ভারসাম্য নিরূপণের প্রশ্নে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে। আজকে এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম সবুজ অর্থায়নে ব্যাংকের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি এই ধরনের নিত্য নতুন বিষয়গুলো নিয়ে গ্রাহকের চাহিদা, পরিবেশগত চাহিদা কিংবা ব্যাংকিং কার্যক্রমের প্রেক্ষাপটে একেবারে আধুনিক যে কনসেপ্টগুলো আছে, ধারণাগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করছেন। এরকম একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন এনসিসি ব্যাংকের হেড অফ সাস্টেনেবল ব্যাংকিং এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিঘাত মমতাজ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে যে সবুজ অর্থায়নে ব্যাংকের ভূমিকা নিশ্চয়ই আপনার কাছে খুব একটা বেশি নতুন না, কিন্তু আমার যারা দর্শক বা আমাদের কাছে নতুন বিষয়। এটা নিয়ে আমাদের দেশের ব্যাংকগুলো কিংবা আপনার ব্যাংকগুলো কবে থেকে ভাবা শুরু করলো বা এই ভাবনার জায়গাটা আপনারা ছড়িয়ে দিচ্ছেন কিভাবে? সবুজ অর্থায়ন বেসিক্যালি বাংলাদেশ ব্যাংক প্রদত্ত যখন ফার্স্ট সার্কুলার আসে যে সবুজ অর্থনীতি বা সবুজ অর্থায়নে ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেন আমরা ফাইন্যান্স করি, এবং বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসলো যে রিফাইন্যান্সিংয়ের বিভিন্ন সুবিধা আছে, তখন থেকেই কিন্তু সবুজ অর্থায়নটা ব্যাংকে একটা প্রসঙ্গ, একটা বিশেষভাবে স্পেশাল টপিক হিসেবে আলোচনার মধ্যে আসে। যে সবুজ অর্থায়নের পরিধি কিছুটা লিমিটেড ছিল, তারপরে আস্তে আস্তে প্রোডাক্টের রেঞ্জ বাড়ানো হয়। বর্তমানে সবুজ অর্থায়নের অন্তর্ভুক্ত আছে 94টি প্রোডাক্ট। 94টি বিভিন্ন প্রোডাক্টের মধ্যে রিনিউয়েবল প্রোডাক্টস যেগুলো আছে, এটার পাশাপাশি রিসাইকেলড প্রোডাক্টস যেগুলো আছে, আমরা যেমন সোলার এনার্জির কথা বলি, বায়োগ্যাসের কথা বলি, অথবা এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিজের কথা বলে থাকি। ইদানিং আপনারা শুনে থেকেছেন নিশ্চয়ই গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনের কথা আমরা বলছি, অথবা অন্যান্য বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোও কিন্তু সবুজ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর মূল কারণ কি, আমরা এখন সবুজ অর্থায়নের অন্তর্ভুক্ত শুধুমাত্র এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্টসগুলো নেই, এর পাশাপাশি কিছু সোশ্যাল প্রোডাক্টসও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখন এনভায়রনমেন্ট এবং সোশ্যাল অ্যাসপেক্টস মিলিয়ে যদি আমরা বলি, এখানে মোট 94টা প্রোডাক্ট আছে। সোশ্যাল প্রোডাক্টসের মধ্যে যদি আমরা বলি কটেজ ইন্ডাস্ট্রিজ, বিশেষ করে এই যে ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের অর্থনীতিতে যেভাবে কন্ট্রিবিউট করছেন, তাদের এই কন্ট্রিবিউশনটাকে সম্মান জানিয়ে আমরা কিন্তু এটাকে গ্রিন ফাইন্যান্স হিসেবেই রিকগনাইজ করছি। তো এই প্রোডাক্টের আন্ডারে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংক, কেউ 5টা কেউ 10টা বিভিন্ন ধরনের পছন্দনীয় প্রোডাক্ট যেটা তাদের পোর্টফোলিওর সাথে যায়, সেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যাংকে মার্কেটিং করছে এবং সেল করছে। এবং বর্তমানে যদি এর প্রচার আমরা দেখি, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন উদ্যোক্তা আছেন যারা গ্রিন ফাইন্যান্সের প্রতি বিশ্বাস রেখে, সবুজ অর্থায়নের প্রতি বিশ্বাস রেখে এদিকে এগিয়ে আসছেন। কারণ বর্তমান প্রেক্ষাপট যদি আমরা ভালোভাবে অ্যানালাইজ করি, আপনি যদি রিনিউয়েবল এনার্জির কথা চিন্তা করেন, যদি গ্রিড থেকে নিয়ে যে এনার্জি ইউজ করা হয় তার যে কস্টিং, আর যদি রিনিউয়েবল এনার্জি যে কস্টিং, আগামীতে দেখা যাবে এই কস্টিংয়ের তফাৎটা আরও বেড়ে যাবে। জি, তখন কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জিটাকে আরেকটু বেশি গুরুত্ব, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারাও গুরুত্ব দিবেন, ব্যাংকার যারা আছেন তারাও তাদের গুরুত্ব কতটা পাচ্ছে আমরা যদি গ্রাহক পর্যায়ে অথবা এই ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টির যে প্রসঙ্গের কথা যদি বলি, যেটা অন্যান্য দেশগুলো করছে, সেই উদ্যোক্তা সৃষ্টি অথবা গ্রাহকের মধ্যে আগ্রহের জায়গাটা কেমন দেখছেন? ইদানিং আমরা ভালো একটা রেসপন্স দেখতে পাচ্ছি। আগে যেটা ছিল, অ্যাওয়ারনেস ছিল না। অ্যাওয়ারনেস না থাকার কারণে অনেক ক্ষেত্রে গ্রাহকরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেন না। এখন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ, শুধু আমার ব্যাংক বলে কথা নয়, প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ থেকে কিন্তু ভালো একটা মার্কেটিং করা হচ্ছে, তাদেরকে ইনফর্ম করা হচ্ছে, কাস্টমারদের সাথে যোগাযোগ করা হচ্ছে, কাস্টমারদেরকে বিভিন্নভাবে প্রোডাক্টগুলো জানানো হচ্ছে, যার কারণে কাস্টমাররা এখন নিজ উদ্যোগে কিন্তু এসে যোগাযোগ করছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরাই যখন কাস্টমার ভিজিট করি, আমরা তখন দেখে কিন্তু বলতে পারি যে এখানে সবুজ অর্থায়নের একটা সুবিধা আছে, আপনি কেন এটা অ্যাভেল করছেন না। আমাদের ব্রাঞ্চ থেকে যখন ভিজিট করা হয়, অথবা সিআরএম থেকে যখন ভিজিট করা হয়, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট থেকে যখন ভিজিট করা হয়, তখন কিন্তু তারা দেখে
একটা প্রপোজাল অ্যানালাইজ করছেন সেই প্রেক্ষিতে যে এখানে সবুজ অর্থায়নের সুযোগ আছে কিনা। এটা শুধুমাত্র আমাদের রেগুলেটরি পার্সপেক্টিভ থেকেই প্রয়োজন, বিষয়টা সেরকম না। এটা কিন্তু ব্যাংকের নিজস্ব একটা অ্যাপেটাইট থাকে, একটা ম্যানেজমেন্টের ভিশন থাকে যে আমি আমার ব্যাংকটাকে কোথায় নিয়ে যেতে চাই। এবং দেখা যায় যে সবুজ অর্থায়ন কিন্তু এখন শুধুমাত্র কোনো নতুন কোনো বিষয় বলে বলবো না, এটা ইন্টারন্যাশনালি যেভাবে রিকগনাইজড হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে একটা গ্লোবাল ডিমান্ড আছে অবশ্যই, এবং আমাদের দেশে আরো বেশি এটা প্রয়োজনীয়তা আছে। আমি যদি বলি ইউএনডিপির যদি ইন্ডেক্স দেখা হয়, ক্লাইমেট ইন্ডেক্স, বাংলাদেশ কিন্তু সপ্তম ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হিসেবে ওখানে জায়গা করে নিয়েছে। তার মানে কি আমরা কিন্তু জিওগ্রাফিক্যাল এবং সোশ্যাল রিজনসে দেখা গিয়েছে যে আমরা কিন্তু অনেকভাবে ক্লাইমেট এর ভালনারেবিলিটির শিকার হচ্ছি, যার কারণে কি হচ্ছে ক্লাইমেট কস্ট বেড়ে যাচ্ছে, অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ছে। এগ্রিকালচারের উপর এক ধরনের ইম্প্যাক্ট পড়ছে, আপনার ধরেন এই ওয়াটার স্কেয়ারসিটি অথবা জীবনযাত্রার উপরে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ছে। এখানে অনেকে কিন্তু মাইগ্রেট করতে হচ্ছে, ক্লাইমেট মাইগ্রেন্ট কিন্তু এখন অনেক বেড়ে যাচ্ছে, আগামীতে হয়তো আরও বেশি বাড়বে। কারণ কি জিওগ্রাফিক্যাল রিজনসে আমরা যদি বলি বাংলাদেশে যে অবস্থান, আমরা কিন্তু ক্লাইমেটের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এই ফ্ল্যাশ ফ্লাড যদি আমরা রিসেন্ট ডেজে যেটা দেখেছি, অথবা ড্রট হচ্ছে বিভিন্ন জায়গায়, অথবা আপনি দেখেন যে টেম্পারেচার বর্তমানে এই সহনীয় মাত্রায় কিন্তু বেশ উপরে চলে গিয়েছে। বাংলাদেশ বিশেষ করে আমাদের ঢাকার বায়ু দূষণ কিন্তু একটা বড় সমস্যা হিসেবে দেখা গিয়েছে। এগুলো কিন্তু সমস্ত কিছু একটা ইন্ডিকেটর হিসেবেই আসছে। হ্যাঁ, এটা এই জায়গাতে আরো আমরা আলোচনা শুনতে চাই নিকেত মমতাজ, সেটি হচ্ছে যে এর যে অর্থায়নের প্রশ্নে, এই সবুজ অর্থায়নের যে প্রক্রিয়াগুলো আছে, সেটি কি এই ক্ষেত্রে ব্যাংকগুলো কি আলাদা করে কোনো স্পেসিফিক নীতিমালা বা প্রক্রিয়া অনুসরণ করে, নাকি অন্যান্য প্রোডাক্ট বা প্রক্রিয়ার ক্ষেত্রে যে ধরনের নীতিমালা অথবা তার যে নির্দেশিকা আপনারা অনুসরণ করেন সেটি অনুসরণ করেন কিনা, না কোনো ভিন্নতা আছে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সবুজ অর্থায়নে ব্যাংকের ভূমিকা, সম্মানিত আলোচক হিসাবে আছেন নিকেত মমতাজ। নিকেত মমতাজ, যে প্রশ্নটি রেখে যাওয়া যে এই সবুজ অর্থায়নের যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয় ব্যাংক, সেটি কি অন্যান্য যে প্রোডাক্ট বলি বা প্রক্রিয়ার ক্ষেত্রে বা অর্থায়নের প্রসঙ্গে যে নিয়মগুলো অনুসরণ করেন একই রকম নিয়ম, নাকি ভিন্নতা আছে? সামান্য ভিন্নতা আছে এখানে। আমাদের যে নিয়মগুলো আমরা মেনটেন করে চলি একটা নর্মাল লোন প্রপোজাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, আমরা যদি গ্রিন ফাইন্যান্স প্রপোজাল পাই সেক্ষেত্রে অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়ে থাকে। খুবই স্বাভাবিক। সেগুলো কি? সেগুলো হচ্ছে আপনি ধরেন যদি এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিজ আমরা ফাইন্যান্স করছি, এনার্জি এফিশিয়েন্সি তার মানে কি আমরা দেখছি যে কোনো মেশিন যেটা আসছে কনভেনশনাল একটা মেশিনের তুলনায় এই এনার্জি এফিশিয়েন্ট মেশিনে এনার্জি কনজাম্পশনটা কম হবে। তো এটা প্রমাণ কারা করতে পারবেন? যাদের এদিকে টেকনিক্যাল নো হাউ আছে। তো সেক্ষেত্রে কি প্রয়োজন হয়? একটা এনার্জি অডিটরের সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা তখন একটা প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে চলে আসছে, সেটা আমরা দেখে দিই যে এই ডকুমেন্টসগুলো আছে কিনা। আমরা যখন ঋণ অ্যাসেসমেন্ট করছি তখন কিন্তু ইন অ্যাডিশন টু নর্মাল ক্রেডিট অ্যাসেসমেন্ট কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস জাস্ট টু জাস্টিফাই ওয়েদার ইট ইজ গ্রিন অর নট আমরা এটা দেখে নিচ্ছি। আর এর পাশাপাশি যদি বলি, আমরা যদি রিফাইন্যান্সিংয়ের দিকে যাই, বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি রিফাইন্যান্সিং স্কিম বর্তমানে চালু আছে। গ্রিন ফাইন্যান্সের জন্য 4টি রিফাইন্যান্স স্কিম আছে, সেখানে মোট 7,000 কোটি টাকার উপরে রিফাইন্যান্স ফান্ড, রিভলভিং ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকের। বিভিন্ন ব্যাংক এই সুবিধাটা নিচ্ছে। এখানে যদি আমরা যাই তাহলে তাদের কিন্তু কিছু সেট পলিসিজ আছে, ধরেন ডেট ইকুইটি রেশিও কীরকম হতে পারে। হ্যাঁ, তো এই পলিসিসগুলো তখন আমরা মেনটেন করেই লোন প্রপোজাল সাবমিট করি রিফাইন্যান্সিংয়ের জন্য। বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, তারা কিভাবে এই কর্মসূচি বা এই প্রোডাক্টকে দেখছে বা এই প্রসেসকে তারা কিভাবে দেখছে? খুবই এনকারেজ করছেন তারা গ্রিন ফাইন্যান্সে আমরা যেন এগিয়ে যাই, প্রত্যেকটা ব্যাংকে এনকারেজ করা হচ্ছে। বিশেষ করে আমি যেটা বললাম যে রিফাইন্যান্সিং স্কিম, এটা ইন্ডাস্ট্রিজের জন্য এবং বিভিন্ন সেক্টরের জন্য খুবই একটা ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসছে। এবং বর্তমানে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েশনের কথা বলি, অথবা এই যে এখান থেকে রিফাইন্যান্স অ্যাভেল করাটা এতটা সহজ হয়ে গিয়েছে, এই প্রক্রিয়াটা সময়ের কথা বলেন অথবা প্রসিজারের কথা বলেন, এতটা সহজ হয়ে গিয়েছে যেমন উদ্যোক্তারা এবং ব্যাংকাররা দুজনেই কিন্তু খুবই এনকারেজড ফিল করছেন বাংলাদেশ ব্যাংকে অ্যাক্সেস করাটা। কেউ যখন উদ্যোক্তা, সে তো প্রফিটের জায়গাটা অবশ্যই চিন্তা করবে।
কতটা প্রফিটেবল প্রোডাক্ট এটি? খুবই প্রফিটেবল প্রোডাক্ট। আমরা যদি কমার্শিয়াল রেট বর্তমানে দেখে থাকি, আপনারা দেখেছেন যে লেন্ডিং রেটটা একটু বাড়তির দিকে আছে। তো সেটার তুলনায় আমি যদি বলি, বাংলাদেশ ব্যাংকের যে রিফাইন্যান্স স্কিমগুলো আছে মোটামুটি 5% ইন্টারেস্ট রেটে, ম্যাক্সিমাম 5% ইন্টারেস্ট রেটে উদ্যোক্তারা লোন পাচ্ছেন। তো এটা কিন্তু একটা বড় জায়গা যেখানে তারা একটা ভালো রিডিউসড মার্জিনে, প্রিভিলেজড রেটে একটা বেনিফিট পাচ্ছেন, যেটা তারা ব্যবসায় ব্যবহার করতে পারছেন। সো ইট ইজ আ বিগ এজেন্ডা। চ্যালেঞ্জগুলো কি তৈরি হয় এই প্রোডাক্টে বা এই কাজে? আমাদের দেশের বাস্তবতার চ্যালেঞ্জগুলো কি? বেশ কয়েকটা চ্যালেঞ্জেস বর্তমানে আছে। প্রথম চ্যালেঞ্জ যদি আমি বলি, সেটা হচ্ছে যে একটা মিথ অথবা একটা ভুল ধারণা উদ্যোক্তাদের মধ্যে রয়ে গিয়েছে যে এই প্রসিজার, আমরা যদি লোনের জন্য অ্যাপ্লিকেশন করি একটা গ্রিন লোনের জন্য, তাহলে এটার প্রসিজারটা খুবই কাম্বারসাম হবে। বিষয়টা আসলে সেরকম না। একটা নর্মাল লোন প্রপোজাল যখন সাবমিট করা হয়, তার সাথে যে বেসিক ডকুমেন্টস থাকে, তার সাথে অল্প কয়েকটা ডকুমেন্টস অ্যাড করলেই কিন্তু গ্রিন হিসেবে সেটা অ্যাপ্রেজড হয়ে যাচ্ছে, যেটা আমি মেনশন করেছি। তো উদ্যোক্তারা মনে করেন এটা খুবই কাম্বারসাম, যার কারণে তারা অনেক সময় এগিয়ে আসেন না। আবার অনেক সময় দেখা যায় যে এনার্জি অডিটরের রিপোর্ট বা বিভিন্ন ধরনের রিপোর্ট, একটা গ্রিন সার্টিফাইড বিল্ডিংয়ের ক্ষেত্রে গ্রিন সার্টিফিকেশন, তারা মনে করেন এটা খুবই এক্সপেন্সিভ। যদিও রেটের একটা ভালো বেনিফিট এখানে তারা পাচ্ছেন, একটা কমার্শিয়াল রেটের সাথে যদি আমি তুলনা করি, যদি রিফাইন্যান্সটা পান তাহলে 5% রেটে পাচ্ছেন, ভালো একটা বেনিফিট। কিন্তু তা সত্ত্বেও ওনারা কস্টটা চিন্তা করে একটু যেন পিছিয়ে যান। এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। পাশাপাশি আরেকটা সমস্যা আমি যেটা দেখছি সেটা হচ্ছে টেকনিক্যাল নো হাউ, যে এই যে সাপোর্ট করবেন যারা গ্রিন ফাইন্যান্সের বিষয়ে, তাদের যদি আরেকটু প্রসার ঘটে তাহলে কিন্তু এই গ্রিন ফাইন্যান্সটা আরও বেশি মাত্রায় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া যাবে। এটা একটা চমৎকার বিষয় যে আসলে তাদের আরও প্রসার বা দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গ, যে পর্যাপ্ত প্রশিক্ষণ অথবা ওরিয়েন্টেশন থাকা দরকার, সেটি কি আমাদের দেশে আছে? বা ব্যাংকগুলো কি সেটি এই উদ্যোগ বা এই ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করার সুযোগ আছে কতটুকু? প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের নিজস্ব যারা লোকবল আছেন তাদেরকে আমরা গ্রিন ফাইন্যান্সের বিষয়ে এডুকেট করছি। এখন পর্যন্ত আমরা 100% চেষ্টা করছি যে আমাদের যতগুলো ব্রাঞ্চ, উপশাখা যেখানে যারা আছেন তারা যেন গ্রিন ফাইন্যান্সের সঠিক ইনফরমেশন উদ্যোক্তা পর্যন্ত দিতে পারেন। আমরা নিজেরা যেন গ্রিন ফাইন্যান্সের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারি। এবং দ্বিতীয়ত আমরা নিজেরাও চেষ্টা করছি যে উদ্যোক্তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় কনফারেন্স, সেমিনার, আলোচনা সভা, ইন্ডিভিজুয়াল ডিসকাশন এগুলো করতে। পাশাপাশি যখনই আমরা কোনো ভিজিটে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের ব্রাঞ্চ লেভেলের লোকজন অথবা হেড অফিস থেকে যখন একটা বিজনেস, তখন এই প্রসঙ্গগুলো আলোচনা হয়। এবং তখন যখন দেখা যায় যে তাদেরকে একটা বলা হয় যে না, এখানে রিফাইন্যান্সিং এর সুবিধা আছে, শুধু রিফাইন্যান্সিং সুবিধা না, আপনাদের কস্ট রিডাকশনের একটা ভালো সুযোগ আছে, তো সেই জায়গাতে তারা তখন উদ্বুদ্ধ ফিল করেন। সো এই 1-to-1 ডিসকাশনগুলো খুবই ইফেক্টিভ, খুবই কার্যকরী ভূমিকা রাখে। আর একটা বিরতিতে যাব, তার আগে নিকেত মমতাজ আপা, যে প্রশ্নটি আপনার কাছে রেখে যায়, যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বলছিলেন, সেই চ্যালেঞ্জগুলোকে সমাধান করার প্রশ্নে কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? কারণ এই উদ্যোগের এই প্রসঙ্গগুলো শুনতে চাই, কারণ যাতে সবুজ অর্থায়নের এই কর্মসূচিকে আরও বেশি গতিশীল করা যায়, আরও বেশি কার্যকরী করা যায়, সেটি কিভাবে করা যায়, কিভাবে চ্যালেঞ্জগুলো সমাধান করা যায়, দুটি প্রশ্ন রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। সবুজ অর্থায়নে ব্যাংকের ভূমিকা, এই সূত্র ধরে আলোচনা সম্মানিত আলোচক হিসেবে আছেন নিকেত মমতাজ। নিকেত মমতাজ, আপনার যে প্রশ্নটি রেখে যাওয়া, চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, সেটি কিভাবে সমাধান করা যায় এবং এই সবুজ অর্থায়নের এই কর্মসূচিকে আরও বেশি কিভাবে গতিশীল করা যায়, এটা একটু শুনতে চাই, এই প্রশ্ন রেখে বিরতিতে যাওয়া। আমরা চ্যালেঞ্জেসের কথা যদি বলি, যে চ্যালেঞ্জেসগুলো আছে, এটা সমাধানের প্রথম যে পন্থা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হবে। এটা আমাদের নিজস্ব উদ্যোগেই সম্ভব। আমরা যদি সম্মিলিতভাবে কয়েকটি ব্যাংক অথবা ইন্ডিভিজুয়ালি কিছু পটেনশিয়াল কাস্টমার অথবা যারা এক্সিস্টিং কাস্টমার আছেন তাদেরকে যদি একত্রিত করে কোনো একজন এক্সপার্ট যারা আছেন, যারা ক্লাইমেট এক্সপার্ট বা প্রফেশনালস, তাদেরকে নিয়ে এসে বা আমরা নিজেরাও যদি আলোচনায় বসি, এখান থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। যারা বর্তমানে কাজ করছেন তারা যেন আরও বেশি টেকনিক্যাল এক্সপার্টিজ নিজেরাও গ্রহণ করেন এবং তারাই পারেন যে আরও কয়েকজনকে সামনে নিয়ে আসতে, যারা এনার্জি অডিটার্স হিসেবে, এনার্জি অডিটারের সার্টিফিকেশন বেসিক্যালি দরকার হয় স্টেডার তরফ থেকে। তো স্টেডা যদি চেষ্টাটা করে থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। যাতে এক্ষেত্রে উদ্যোক্তা
সৃষ্টির ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়। রাইট, এবং সেটা কিন্তু এই টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে কাজ করছে, বিভিন্ন অ্যাভিনিউজ নিয়ে কাজ করছে। এখানে আরেকটু কাজ করার সুযোগ আছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করছেন। আমার বিশ্বাস এই জায়গাতে কিন্তু অ্যাড্রেস হয়ে যাবে। গ্র্যাজুয়ালি আমরা দেখছি যে প্রতি বছর যাওয়ার সাথে সাথে যে যারা গ্রিন ফাইন্যান্স নিয়ে কাজ করছেন তাদের সংখ্যাটা কিন্তু বাড়ছে। তার মানে মার্কেটে একটা পজিটিভ রেসপন্স আছে। টেকসই অর্থায়নের যে পরিধির যে প্রসঙ্গ আপনি শুরুর দিকে বলছিলেন, একটু যদি মোটা তাকে কি পয়েন্টস আকারে শুনতে চাই, কি বলবেন? সবুজ অর্থায়ন ছাড়াও টেকসই অর্থায়নের অন্তর্ভুক্ত হচ্ছে এসএমইর কয়েকটি খাত আছে যেটা অর্গ্যানিক, সেই খাতগুলোকে কিন্তু টেকসই অর্থায়নের আন্ডারে রিকগনাইজ করা হয়েছে। এর পাশাপাশি এগ্রিকালচার, কৃষির সাথে সম্পৃক্ত যে কোনো ধরনের কর্মকাণ্ড সেটা সাস্টেনেবল ফাইন্যান্সের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি আমরা যদি বলি, আমি প্রথমেই বলেছিলাম গ্রিন ফাইন্যান্সের পরিধি শুধুমাত্র এনভায়রনমেন্টাল বা পরিবেশগত প্রোডাক্ট নিয়ে নয়, এর পাশাপাশি কিছু সামাজিক প্রোডাক্টও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সেই সামাজিক প্রোডাক্টগুলোর মধ্যে কোনগুলোকে গুরুত্ব দেওয়া হয়? সামাজিক প্রোডাক্টের মধ্যে প্রথমত আমি যদি গ্রিন ফাইন্যান্সের কথা বলি, সেখানে কিন্তু কটেজ ইন্ডাস্ট্রিজকে নিয়ে আসা হয়েছে। কারণ কি, এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন একটা বড় কারণ। একজন ব্যক্তি উনি নিজে কোথাও কর্মচারী হিসেবে কাজ করার থেকে যদি উনি উদ্যোক্তা হিসেবে আরও 10 জনকে চাকরিতে নিয়োগ দিতে পারেন, এটা কিন্তু একটা দেশের এমপ্লয়মেন্ট জেনারেশনে কি পরিমাণে ভূমিকা রাখতে পারে সেটা আমরা সহজে অনুমান করতে পারি। এক্স্যাক্টলি, এই জায়গা থেকে তাদেরকে কিন্তু কটেজ ইন্ডাস্ট্রিজকে বিশেষভাবে এই রিকগনাইজ করা হয়েছে গ্রিন ফাইন্যান্সের অন্তর্ভুক্ত একটা জায়গা হিসেবে। এসএমইর কিছু সেক্টরস আছেন, ক্লাস্টার আছে, ফিমেল এন্টারপ্রেনার্স যারা আছেন, নারীদের অর্থায়ন বা নারীদের স্বাধীনতা, এই বিষয়টা চিন্তা করেও কিন্তু সেই পার্টটাও কিন্তু সাস্টেনেবল ফাইন্যান্সের আন্ডারে নিয়ে আসা। কতটা সম্ভব হচ্ছে নারীদেরকে উদ্যুক্ত করা, বিশেষ করে এই সামাজিক প্রোডাক্টের যে প্রসঙ্গ, কতটা সম্ভব হচ্ছে নারীদেরকে সম্পৃক্ত করা এখানে? কিন্তু বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নারী যারা কৃষিকাজের সাথে যদি আমরা বলি, বিশেষ বিশেষ কিছু খাত আছে যেখানে আপনি নারীদের ভূমিকা দেখবেন একটা বড় ধরনের অংশ বা কন্ট্রিবিউশন নারীদের তরফ থেকে আসছে। হ্যাঁ, এনজিওকে আমরা যখন ফাইন্যান্স করি, এনজিও যারা মেম্বার আপনি কিন্তু দেখবেন বড় সংখ্যা হচ্ছে নারী। তারা কিন্তু এই যে টাকা পয়সা যে নিচ্ছেন, তো সদস্য হিসেবে তারা যখন এই লোন নিচ্ছেন এনজিওর তরফ থেকে অথবা ব্যাংকের তরফ থেকে এনজিওর মাধ্যমে যখন চ্যানেলাইজ হচ্ছে, তখনও কিন্তু ফিমেল যারা আছেন তারা কিন্তু বড় অংশ যেহেতু হোল্ড করছেন, তারা কিন্তু এই ছোট ছোট পরিমাণে লোন বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে লাগাচ্ছেন। এর পাশাপাশি আমি যদি কৃষিকাজের ক্ষেত্রে দেখি, সেখানে একটা ভালো কন্ট্রিবিউশন ফিমেলদের আছে মেলের পাশাপাশি। দেখা যায় যে নারীরা হয়তো ব্যবসা শুরু করার পরে এক্সিট ব্যারিয়ার্স যেহেতু খুব লো, অনেক সময় বিভিন্ন পারিবারিক বা অর্থনৈতিক কারণে তারা ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হন না। এই কারণে কিন্তু তাদের অর্থায়নের কথা চিন্তা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি সংখ্যাটা বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তাদের ভূমিকা প্রশংসনীয়। তারা যেভাবে নারীদের বিষয়ে যে তাদেরকে কত পরিমাণে লোন দেওয়া হচ্ছে বা তাদেরকে আমরা কতটুকু কেটার করতে পারছি, তারা কিন্তু সরাসরি মনিটর করছেন। এটা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যার কারণে আমরাও কিন্তু এই জায়গাটা অ্যাটেনশন দিতে চাচ্ছি। আপনাদের মনিটরিং ব্যবস্থাটা কি থাকে? ব্যাংকগুলোর মনিটরিং ব্যবস্থাগুলো কি থাকে? আচ্ছা, লোন ডিসবার্সমেন্ট, সবুজ অর্থায়ন কিংবা সামাজিক প্রোডাক্টের প্রসঙ্গে আমাদের লোন ডিসবার্সমেন্টের পরবর্তী যেটা হয়, আমাদের যে ব্রাঞ্চের মাধ্যমে লোনগুলো ডিসবার্স হচ্ছে সেখান থেকে বেসিক্যালি মনিটরিংটা করা হয়ে থাকে প্রায়োরিটি বেসিসে। সেটা হচ্ছে কাস্টমারের সাথে যোগাযোগ রাখা, কাস্টমার যেন কোনোভাবেই ভুলে না যান যে তার অনেক সময় হয় না বিভিন্ন প্রান্তিক জায়গায় যখন আমরা লোন দিয়ে থাকি যে আপনার রিপেমেন্ট স্কেজুল, এই বিষয়গুলো ওনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে হয়। তো আমরা চেষ্টা করি যত দূর সম্ভব তাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে ওনাদের ইএমআই পেমেন্ট অথবা যদি টার্ম লোন হয়ে থাকে অথবা পেমেন্ট স্কেজুলটা কীরকম, ওনারা যেন সময় মতো রিপেমেন্ট করেন, এবং যদি সময় মতো রিপেমেন্ট না করে থাকেন এটার ইম্প্যাক্টটা কত দূর, কিভাবে ওনারা ইম্প্যাক্টেড হতে পারে, এই বিষয়গুলো সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। এবং একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে এই ওয়ার্ক বেসড যে কাউন্সিলিংগুলো বা প্রফেশনাল কাউন্সিলিং, কোনো ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে, তার নির্দিষ্ট করে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে, অথবা কোনো বিষয়ে তিনি জানার আগ্রহ তৈরি হতে পারে তিনি যে কাজটি করছেন, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইলে আপনারা কিভাবে সেটি পূরণ করেন? প্রথমত চেষ্টা করি ওনার কোয়েরিজগুলো শোনার। আমাদের কাছে, আমি যেহেতু হেড অফিসে আছি, আমি সাস্টেনেবল ব্যাংকিংটা দেখছি, আমরা বিশেষত আমাদের ব্রাঞ্চের মাধ্যমে প্রশ্নগুলো পেয়ে থাকি। আমাদের রিলেশনশিপ ম্যানেজমেন্ট কনসেপ্ট আছে, রিলেশনশিপ ম্যানেজার আছেন, ওনাদের মাধ্যমে আমরা বা ব্রাঞ্চের মাধ্যমে আমরা প্রশ্নগুলো পেয়ে থাকি। কাস্টমারের প্রশ্নগুলোর উত্তর আমরা সেভাবে দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার জানতে চান যে আমি কি সবুজ অর্থায়নের মধ্যে পড়ি কিনা, আমি কি বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের আওতায় পড়ি কিনা, লোন পাওয়ার জন্য কি করতে হবে, এই প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে আমাদের ব্রাঞ্চই অ্যান্সার দিতে পারে। যে ক্ষেত্রে ব্রাঞ্চ মনে করে যে আরেকটু ডিটেইলড আনসারের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তখন ব্রাঞ্চের মাধ্যমে কাস্টমার পর্যন্ত এই উত্তরগুলো পৌঁছে দিই। একেবারে শেষ লাইন, যে সবুজ অর্থায়নের এই পরিধির মধ্যে কেউ যদি উদ্যোক্তা হতে চায়,
যারা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে প্রথম কথা যে সাস্টেইনেবল ফাইন্যান্স অথবা গ্রিন ফাইন্যান্সের অ্যাভিনিউজ ইটস নট আ নিউ কনসেপ্ট, ইট ইজ আ ভেরি মাচ এস্টাবলিশড কনসেপ্ট। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সবুজ অর্থায়নের দিকে এবং আমরা এনসিসি ব্যাংক থেকে আছি সহযোগিতা করার জন্য। লোন প্রোডাক্টসের মাত্রা যদি বলি 94টা প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট সিলিং আনলিমিটেড। এখানে আপনারা যত দূর সম্ভব এগিয়ে যেতে পারেন, আমরা পাশে থাকবো। ব্যাংক পাশে আছে। জি, ব্যাংক পাশে। অসংখ্য ধন্যবাদ নিকেত মমতাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।